সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আপনারা যেভাবে রামেশ্বর ধর্ষণ ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোকে বিহ্বল, ভারাক্রান্ত, আমরা যারা বিদেশে অবস্থান করি আমাদের মানসিক অবস্থাটাও খুবই খারাপ। ইংল্যান্ডে এখন রাত্র 12:15 বাজে। একটু ঘুমোতে পারছি না। বারবার যেন ছোট্ট রামেশ্বর ফুটফুটে সুন্দর চেহারাটা বারবার চোখের সামনে ভাসতেছে। একটা মানুষ কত পশু, কত পাষণ্ড হলে ছোট্ট 7 বৎসরের এই সুন্দর ফুটফুটে রামেশাকে ধর্ষণ করে তার মাথাটাকে বডি থেকে পৃথক করে ফেলে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাটে। কতটা হিংস্র, কতটা জানোয়ার, কতটা বর্বর, কতটা পশু হলে মানুষ এমন কাজ করতে পারে। আপনারা এই যে বাংলাদেশে যে ধর্ষণ, গত 1 সপ্তাহে আমরা দেখলাম 4-5টি ধর্ষণের মতো ঘটনা। ধর্ষণ যেন বাংলাদেশে ক্রমাগত বেড়েই যাচ্ছে। ধর্ষণের ঘটনা হচ্ছে, চলছে। আপনাদেরকে যদি 2-1টা স্ট্যাটিস্টিক্স দেই, আপনারা আরো ভালো জানবেন যে 2025 সালে ধর্ষণের মামলা, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে প্রায় 22,000। এর মধ্যে শুধুমাত্র ধর্ষণের মামলাই হয়েছে 7,000। বাংলাদেশে যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সোসাইটি রয়েছে, তারা বলেছে 2020 থেকে 24 সালে শুধুমাত্র ধর্ষণের শিকার হয়েছে 10,000-এর 6,000-এর বেশি শিশু। তার শিশু সারা জাগরণের যে সমস্ত ধর্ষণগুলো কথা আপনারা নিশ্চয়ই জানেন, ভুলে যাওয়ার কথা না, এখনো প্রত্যেকটা মানুষের স্মৃতিতে রয়েছে। মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করা, তনুকে ধর্ষণ করে হত্যা করা, এবং এর সাথে সম্প্রতি যোগ হলো আমাদের ছোট্ট মামুনি রামিসাকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করা। আসলে এই হত্যাগুলো কেন হয়? এই ধর্ষণগুলো, ধর্ষণের কোনো বিচার বাংলাদেশে হচ্ছে না কেন? বা ধর্ষণের সবগুলো মামলায়, সবগুলো কি ঘটনা কি মামলা হয়? অবশ্যই না। এগুলো কিছু সামাজিক ট্যাবু রয়েছে, সামাজিক স্টিগমা রয়েছে, যার কারণে অনেকেই এই ধর্ষণের এগেইনস্টে, ধর্ষকের এগেইনস্টে মামলা করে না। ভিকটিমদেরকে ধর্ষকরা প্রভাব খাটিয়ে, রাজনৈতিক পরিচয় দিয়ে, সমাজপতি রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে অনেকটা সেটেলমেন্ট করে ফেলে, যার কারণে অনেক ধর্ষণের মামলাই হয় না। আবার দেখেন, আসলে এই ধর্ষণগুলোর সাথে কারা জড়িত? আশেপাশের লোকজনগুলোই সবচেয়ে বেশি জড়িত থাকে। আপনি দেখবেন, হয় তার টিচার থাকবে, তার প্রতিবেশী থাকবে। আমি রিসার্চ থেকে কথাগুলো বলতেছি, তথ্যপত্র থেকে, তার রিসার্চ, ইভেন তার লালসা থেকে, মানে ধর্ষণের যে ভাই দ্বারা বোন ধর্ষিত হয়েছে, এই ঘটনাও ঘটেছে। আমরা দেখলাম তো কয়েকদিন আগেই, কাজিন দ্বারা ধর্ষিত হয়, দাদা, নানা, ফুপা, খালু দ্বারা ধর্ষিত হয়। ইভেন সামটাইমস আমরা এমনটাও দেখেছি, নিজ পিতা দ্বারাও ধর্ষিত হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই ধর্ষণের মাত্রা বাংলাদেশে খুব বেড়ে যাচ্ছে এবং বাড়তেছে। কেন বাড়তেছে সে বিষয়ে আমরা দু একটি কথা বলবো। মূলত এটা কথা বলার জন্যই এই রাত্রে এই ভিডিওটা করা। বাংলাদেশে কি আসলে ধর্ষণের বিচার করার মতো আইন নেই? রয়েছে। ফৌজদারি কার্যবিধি রয়েছে, পেনাল কোড রয়েছে, নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে, কিন্তু এই আইনগুলো কোথাও কাজ হচ্ছে না। না হওয়ার অন্যতম কারণ যেটা হচ্ছে, যখন এই ধর্ষণের মামলাগুলো দায়ের করা হয়, দীর্ঘসূত্রিতা হয়। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, যে বাংলাদেশের আইন অনুসারে যে নারী ও শিশু নির্যাতনের যে
বিধান রয়েছে, এই বিধান অনুসারে 180 দিনের মধ্যে মামলা বিচার কার্য সম্পাদন করতে হবে। কিন্তু এটা কখনোই দেখা যায় না, এটা হয় না। বরং আমরা দেখেছি প্রত্যেকটা গড়ে 1370 দিন, অর্থাৎ প্রায় 4.5 বছরের মতো সময় লাগে একটা ধর্ষণের মামলা বিচার করবে। আর তারপরে হচ্ছে যে ধর্ষণের মামলায় তো দেখা যায় যে, আমি আগেই বললাম যে এটা বিভিন্ন ধরনের জামিন নিয়ে প্রভাব খাটিয়ে বের হয়ে যায়, আর জামিন হওয়ার পরে তো কখনো এই মামলাগুলো আর চলমান হয় না। একটা জাতি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা একটা জাতির অধপতন হলে, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা কতটা দুর্বল হলে যে দেশে প্রতিনিয়ত ধর্ষণের মতো ঘটনা ঘটে। এই যে গত এক সপ্তাহে প্রায় 4 থেকে 5টা ধর্ষণের ঘটনা ঘটলো, এগুলোর বিচার কি আদৌ হবে? মোটেও না, মোটেও না। ভিকটিম কখনোই বিচার পাবে না। যারা অপরাধী তারা সাময়িককালে জেলে যাবে, আবার বিভিন্ন ভাবে জামিন নিয়ে বের হয়ে যাবে, তারা আবার নতুন মাত্রায় ধর্ষণের মতো কাজে আবার লিপ্ত হবে, আবার ধর্ষণ করবে। বাংলাদেশে যদি এই ধর্ষণের প্রপার বিচার করতে হয়, বিং এ ব্যারিস্টার, বিং এন অ্যাডভোকেট হিসেবে আমি যেটা বলতে চাই, এটা একটা পৃথক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে হওয়া উচিত, এবং বিচারে একেবারে স্পেসিফিক টাইম বেঁধে দেওয়া দরকার। 3 মাস 6 মাস এর মধ্যেই বিচার হতে হবে। আইন শৃঙ্খলা দেখেন যে বিচারের যে পৃথক ট্রাইব্যুনাল না হলে, বিশেষ করে স্পেশালি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান যে অবনতি, এবং এটা ইন্টেনশনালি হতে পারে অথবা বিভিন্ন কারণে যে পরিস্থিতির অবনতি, আজকে বিচার প্রার্থীরা বিচার পাচ্ছে না। আমাদের দেশে কখনোই, আপনারা কি দেখেছেন, এই যে মামলা যেগুলো হয় বিচারের, ধর্ষণের যে সমস্ত মামলা হয়, এই ধর্ষণের শেষ পর্যন্ত বিচার কয়জনই পায়? বিচারের রেট যদি আপনি শুনেন, দেখবেন যে 1% লোক বিচার পায়, 1 থেকে 3% লোক বিচার পায়, অর্থাৎ ভিকটিম বিচার পায়। অধিকাংশের বিচার হয় না। বিচারের নামে চলে নানান বাহানা, দীর্ঘ সূত্রিতা। আপনি তনুর যে ধর্ষণের পর হত্যাকাণ্ড, আর্মি কর্তৃক যে ঘটনাটা ঘটলো, আজকে কত বছর হলো? অলমোস্ট 1 যুগ হতে চললো, কিছুই হয়নি। মুনিয়াকে বসুন্ধরা গ্রুপের ছেলে আনভি কর্তৃক ধর্ষণ এবং হত্যাকাণ্ড কোনো ঘটেছে? কিছুই হয়নি। ধর্ষণ এভাবে চলতেই থাকবে। আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তির বিধান না করতে পারেন এবং দ্রুত যদি এই শাস্তির বিধান নিশ্চিত না করতে পারেন, তাহলে এই ধর্ষণ ঘটবে, চলবেই। আপনি একটা বিষয় দেখেন, যেমন যদি আমরা রামিসার হত্যাকাণ্ডটাকে নিয়ে, রামিসার ধর্ষণ এবং হত্যাকাণ্ডটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, দেখেন রামিসার যে ধর্ষণকারী এবং হত্যাকারী, সে অলরেডি স্বীকার করেছে, অর্থাৎ প্রাইমারি এভিডেন্স ডান, প্রাইমারি এভিডেন্স হয়ে গেছে। দেশে প্রচলিত আইন রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আটক করা হয়েছে, এবং তথ্য প্রমাণ অন দ্য স্পটে পাওয়া গেছে। তাহলে এই বিচারটা বিলম্বিত হওয়ার কোনো কি কারণ আছে? এই বিচার তো আগামী, আমার কাছে মনে হয় 1 মাস থেকে 2 মাসের মধ্যে বিচার করা সম্ভব। কারণ সমস্ত এই বিচারের সমস্ত প্রাইমারি এভিডেন্স কালেক্টেড, ধর্ষক গ্রেফতার, অন দ্য স্পটে সাক্ষ্য প্রমাণ রয়েছে, সবকিছু। তাহলে একটা বিচার করার জন্য যা যা দরকার, যে সমস্ত স্টেজগুলো দরকার, যে সমস্ত তথ্যপত্র এভিডেন্স দরকার, সবগুলো রয়েছে। তারপরে দেখবেন এই বিচারটা হবে না, এই বিচার দীর্ঘসূত্রিত হবে। যার কারণে রামেশ্বর বাবা খুব আক্ষেপ করে বলেছেন যে আমরা বিচার চাই না। একটা বাবার মুখে এ ধরনের অসাহিত্যের কথা, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা, অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা প্রতি, দেশের বিচার ব্যবস্থার প্রতি, দেশের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি বিন্দু মাত্র যদি শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে এই ধরনের কথা বলতো না। আমরা প্রায় দেখি ভিকটিমের বাবা, ধর্ষিতার বাবা, ধর্ষিতার মা, ধর্ষিতার ভাইরা বলে যে আমরা কার কাছে বিচার চাবো? বিচার চাই আল্লাহর কাছে। আমরা তো দেশের বিচার ব্যবস্থা থেকে
বিচারালয় থেকে, আদালত থেকে বিচার পাবো না? কতটা অসহায় হলে এমনটা হতে পারে? একটি দেশের বিচার ব্যবস্থা কতটা ভঙ্গুর হলে এই ধরনের কথা বলতে পারে? হ্যাঁ, আমি একজন অ্যাডভোকেট এবং একজন ব্যারিস্টার হিসেবে এই কথাগুলো বলতেছি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এতটাই ভঙ্গুর, এতটাই নিষ্ক্রিয়, এতটাই মোটিভেটেড, পলিটিক্যালি মোটিভেটেড, এতটাই নির্বাহী এক্সিকিউটিভ বডি দ্বারা মোটিভেটেড এবং কন্ট্রোল যে মানুষ এখন আর বিচারালয়ে বিচারের জন্য যেতে চায় না। তাহলে কি হবে? রামেশ্বর মতো ছোট্ট শিশুরা ধর্ষিত হতেই থাকবে। আজকে রামেশ্বর ধর্ষিত হয়েছে, কালকে আমাদের পরিবারের পরিজনদের মতো কেউ ধর্ষিত হবে। এর কোনো প্রতিকার নেই। এর প্রতিকারের জন্য যে বিষয়টা দরকার, আমি ছোট এক কথায় বলি এটাকে আজকের এই ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে পৃথক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং বিশেষ করে ধর্ষণের মামলা, ধর্ষণের জন্য পৃথক ট্রাইব্যুনাল করে শুধুমাত্র ধর্ষণের মামলা ওখানে ডিল করা হবে এবং একটি স্পেসিফিক টাইম ফ্রেমের মাধ্যমে ম্যাক্সিমাম 3 মাস, এবং এই ধর্ষণের বিচার এবং যে আইন প্রয়োজনীয় যদি আইন সংশোধন করতে হয় করা দরকার, এটার একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি, এবং সেই ফাঁসিটা হবে প্রকাশ্য। আপনি যদি প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করতে পারেন, তাহলে হয়তো বা ধর্ষণ না হয়, ধর্ষণের হার কিছুটা কমে আসবে। আর যদি না পারেন, ধর্ষণ যে হারে বাংলাদেশে সয়লাভ হচ্ছে এবং এটা ক্রমান্বয়ে বেড়েই চলবে। আর আসেন আমরা রামেশ্বর পাশে দাঁড়াই, রামেশ্বর ন্যায় বিচারের জন্য যা যা করার দরকার আমরা আমাদের ভয়েসটাকে রেইজ করি, এবং রামেশ্বর ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা যেন তার পরিবারের পাশে থাকি। ধন্যবাদ।